নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথে আজকের নিবেদন নিমাই ভট্টাচার্যের লেখা ছোট গল্প প্রথম নায়িকা। কে স্বপ্ন দেখে না? সবাই স্বপ্ন দেখে। শৈশবে, কৈশোরে, যৌবনে সব শিশুই স্বপ্ন দেখে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে মেঘের রাজ্য জয় করার। দুদিন পর স্বপ্ন দেখে রেলগাড়ির ইঞ্জিন চালাবার বা উড়োজাহাজ নিয়ে উড়ে বেড়াবার। স্বপ্ন বদলে যায় কৈশোরে, বদলে যায় যৌবনে। যৌবনে স্বপ্নের মিছিল আসে। তখন চোখে কত রকমের কত স্বপ্ন, মনে কত আশা। স্বপ্ন দেখার শেষ নেই প্রৌঢ়ত্বে, বার্ধক্যেও। তখন নাতি নাতনিকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে সুখের সংসার রেখে বিদায় নেবার। হয়তো আরও কত কি। মনীষও স্বপ্ন দেখেছে। সেই স্কুলে একটু উঁচু ক্লাসে ওঠার পর থেকেই ওর চোখে এক স্বপ্ন, সাহিত্যিক হবে। সেই এক স্বপ্ন বুকে নিয়েই কলেজের দিনগুলো কাটিয়ে এমএ পড়তে শুরু করলো। কি মনীষ, কি নিয়ে পড়ছো? ডাক্তারবাবুর প্রশ্ন শুনে মনীষ হেসে বলে, বাংলা নিয়ে পড়ছি। বাংলা নিয়ে? ডাক্তারবাবু যেন ইলেকট্রিক শক পান। ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বলেন, এ কি বিদ্যাসাগর বঙ্কিমের যুগ, যে বাংলা নিয়ে এমএ পাস করার সঙ্গে সঙ্গেই? মনীষ আর শুনতে চায় না, বলে আমি বরাবরই ঠিক করেছিলাম বাংলা নিয়ে পড়ব। তারপর কি করবে? মনীষ জবাব দেবার আগেই ডাক্তারবাবু বলেন, বাংলায় এমএ পাস করে হয় স্কুলে মাস্টারি, নয় কলেজে। উনি পুরো কথাটা শেষ না করেই একটু থেমে বলেন, তুমি এত ভালো ছেলে হয়েও কেন যে সায়েন্স নিয়ে পড়লে না তা ভেবে পায় না। শুভাকাঙ্ক্ষী হলেও ডাক্তারবাবুর কথায় মনীষ দুঃখ পায়। স্বপ্নরাজ্যের রাজপ্রাসাদের একটা পাথর খসে পড়ে। তবে মনে মনেই ডাক্তারবাবুকে জবাব দেয়, সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে? নাকি হওয়া উচিত? সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে সমাজ চলবে কি করে? কারা স্কুল কলেজে পড়াবে? অফিসের কর্মী আসবে কোথা থেকে? কোর্ট কাচারিতে মামলা মোকদ্দমা সামলাবে কারা? ইউনিভার্সিটির ক্লাস শেষ হবার পর মনীষ কলেজ স্ট্রিট পাড়ায় ঘুরে বেড়ায়। বইয়ের দোকানগুলো দেখে আর মনে মনে ভাবে, একদিন নিশ্চয় ওর বই দিয়ে এই দোকানগুলো সাজানো হবে। ওর বই পড়ে মুগ্ধ হবে হাজার হাজার পাঠক পাঠিকা। প্রতিদিন কত চিঠি আসবে ওদের কাছ থেকে। তারপর আমন্ত্রণ আসবে সভা সমিতি থেকে। ওকে দেখার জন্য উপচে পড়বে ভিড়। মন্ত্রমুগ্ধের মতো ওরা ওর কথা শুনবে। তারপর হাজার হাজার ছেলে মেয়ে ঘিরে ধরবে ওর অটোগ্রাফের জন্য, ছবি তোলার লোভে। স্বপ্ন দেখতে দেখতে মনীষ একটু হাসে। হাসবে না? সুন্দরী শিক্ষিতা ধনীর দুলালি মন প্রাণ দেহ সমর্পণ করতে চাইলে হাসি পাবে না? তারপর হঠাৎ ঝড় ওঠে, ভেঙে চুরমার হয়ে যায় সব স্বপ্ন। এমনকি পায়ের তলার মাটিও যেন সরে যায়। লেখাপড়া শেষ না করেই মনীষ চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়। এখন ওর চোখে নতুন স্বপ্ন, চাকরি চাই। বাঁচতে হবে, বাঁচতে হবে সদ্য বিধবা মাকে, ভাই বোনকে। হেমন্ত বসন্তের মতো গ্রীষ্ম বর্ষাও চিরস্থায়ী নয়। দুপুরের ডাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েই মনীষ আনন্দে খুশিতে চিৎকার করে ওঠে, মা, চাকরি পেয়েছি। মা আঁচলে হাত মুছতে মুছতে ওর সামনে এসে দাঁড়িয়ে বলেন, আমি জানতাম চাকরি তুই পাবি, দুদিন আগে বা দুদিন পরে। কিন্তু আঁচলের কোনা দিয়ে মুখ চেপে ধরে চাপা কান্না কাঁদতে কাঁদতে উনি বলেন, তোর বাবা তো নিজে মরলেন না, তোর ভবিষ্যৎটাও মেরে গেলেন। মনীষ ওর মাকে জড়িয়ে একটু হাসতে হাসতে বলে, কে বলল আমার ভবিষ্যৎ নেই? যারা দুঃখে কষ্টে অতি সাধারণভাবে জীবন কাটায় তারাই তো সত্যিকার সাহিত্যিক হয়। সারাদিন কেরানিগিরির পর তুই আবার লেখালেখি করবি? তাহলেই হয়েছে। হ্যাঁ মা, সারাদিন কেরানিগিরি করার পরই আমি লিখব। আমাকে ভোলাবার চেষ্টা করিস না। না মা, আমি তোমাকে ভোলাচ্ছি না, সত্যি কথাই বলছি। না, মনীষ মাকে মিথ্যা আশ্বাস দেয়নি। ডালহৌসি পাড়ার স্টিফেন হাউসের এই অফিসে বসে সারাদিন কলম পিষতে পিষতেও ও স্বপ্ন দেখে। মনে মনে প্রতিজ্ঞা করে, ডালহৌসি পাড়ার জনারণ্যে হারিয়ে যাবে না। কিন্তু তবু ভেসে যায় দায়িত্ব, কর্তব্য আর পরিবেশের চাপে, জোয়ারে। ওকে বাজার হাট করতে না হলেও দুই ভাই বোনের পড়াশোনা দেখতে হয়, দেখাতে হয়। তাছাড়া টুকটাক এখানে ওখানে যেতেই হয়। বাবা মারা যাবার সঙ্গে সঙ্গেই তো সামাজিক দায় দায়িত্ব শেষ হয়নি। আজ বুড়ি মাসির মেয়ের বিয়ে, কাল রাঙা পিসির ছেলের বিয়ে, বা বড় মাসির নাতির অন্নপ্রাশন তো লেগেই আছে। যেমন সময় নষ্ট, তেমনি টাকা শ্রাদ্ধ। তবু মুখে হাসি নিয়ে মনীষকে এইসব দায়িত্ব পালন করতে হয়।
অফিসেও একটা না একটা কিছু লেগেই আছে। সামনের মাসে ত্রিদীপবাবুর রিটায়ারমেন্ট, তাই শনিবার তার বিদায় সম্বর্ধনা। ও মাসের প্রথম শনিবার ফুলেশ্বরে পিকনিক। পিকনিক থেকে ফিরে আসতে না আসতেই জয়ন্ত মুচকি হেসে একটা কার্ড দিয়ে গেল। খামের ওপর প্রজাপতির ছবি দেখেই মনীষ জিজ্ঞাসা করে, কার বিয়ে? তোমার? না, আমার ছোট বোনের। ও, তাই নাকি? এক মুহূর্তের মধ্যে মনীষ ভেবে নেয়, তাহলে এ বিয়েতে না গেলেও চলবে। জয়ন্ত একটু থেমে বলে, ভাই, আমার বাবা নেই, আমিও সবচাইতে বড়, সব দায়িত্ব আমারই, তাই তোমরা সবাই না হলে হয়তো বিপদে পড়ে যাব। মনীষ সঙ্গে সঙ্গে পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করে বলে, তোমার বোনের বিয়ে মানে তো আমাদেরও বোনের বিয়ে, আরও কত কি। আজ এক অসুস্থ সহকর্মীকে হাসপাতালে দেখতে যাবে, তো আগামীকাল পাশের টেবিলের বিকাশবাবুর ম্যারেজ অ্যানিভার্সারি। প্রচণ্ড কাজের চাপের উপর এসব উপরি পাওনা। সরকারি অফিস না যে 11টায় এসে 4টেই চলে যাও, মাঝে ঘণ্টাখানেক টিফিনের ছুটি, ঠিক 9:30টায় অফিস যেতে হয়। 5:30টায় ছুটির কথা, কিন্তু অধিকাংশ দিনই 6:30টার আগে বেরোতে পারে না মনীষ। তবে অফিস থেকে বেরিয়েই মনীষ বাড়ি ফেরে না, আপন মনে ঘুরে বেড়ায় ডালহৌসি, এসপ্লানেড বা ইডেন গার্ডেনের পাশে গঙ্গার ধারে, রোমন্থন করে সারাদিনের স্মৃতি। এইভাবেই দিনগুলো কেটে যায়, শেষ হয় মাসের পর মাস, ঘুরে যায় একটি বছর। টুকটাক পড়াশোনা করলেও মনীষ কিছু লেখার অবকাশ পায়নি গত 3 বছরে। হঠাৎ সেদিন রাত্রে খেয়াল হতেই ও চমকে ওঠে। দিন সাতেক পরে মনীষ অফিস থেকে বেরিয়েই নিজে হাতে জিপিওতে লেখাটা স্টার্ট করে দিল। মনে মনে ঠিক করলো, যদি ছাপা হয় তাহলে লিখবে, হয়তো এই শেষ। মনে মনে আশা করেছিল মাসখানেকের মধ্যেই লেখাই ফেরত আসবে, অথবা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাইতেছি আপনার গল্পটি আগামী কোনো এক সংখ্যায় প্রকাশিত হইবে। এবং ভাবতে গিয়েও মনীষের হাসি পায়। ওর মতো লোকের প্রথম লেখায় যদি ছাপা হয় তাহলে আর কথাই ছিল না, তাও আবার সর্বজনপ্রিয় স্বদেশ পত্রিকায়। লেখাটি অমনোনীত হবার চিঠি যদি কোনো কারণে মার হাতে পড়ে, সেই ভয়ে মনীষ ছদ্মনামে লিখেছে। অমনোনীত হলে মা দুঃখ পাবেন। তাছাড়াও অমনোনীত হবার চিঠি যদি পিয়ন ভুল করে পাশের বাড়ি বা সামনের বাড়িতে বিলি করে, তাহলে কে না ওকে উপহাস করবে। খারাপ খবর তো হাওয়ায় উড়ে যায়। কিন্তু 3 মাস পরও মনোনীত বা অমনোনীত হবার কোনো চিঠি না পেয়ে মনে ভাবল, বোধহয় লেখাটি হারিয়ে গেছে, অথবা শত সহস্র লেখার ভিড়ে লেখাটি চাপা পড়ে আছে। একবার ভেবেছিল স্বদেশ অফিসে গিয়ে খবর নেয়, কিন্তু সাহসে কুলোয়নি। প্রতিদিন কাজকর্ম দায় দায়িত্বের চাপে মনীষ যখন লেখাটির কথা প্রায় ভুলতে বসেছিল, তখন একটা অঘটন ঘটে বসল। ছুটির পর নিচে নামার জন্য লিফটে চড়তেই পিছন দিক থেকে দুটি মেয়ের কথাবার্তা শুনে মনীষ চমকে ওঠে। আমি বলছি, এই স্টিফেন হাউসেই কেউ এই লেখাটা লিখেছে, তার কোনো মানে নেই। এই বিল্ডিংয়ে কি কম বাইরের লোক আসে? তা ঠিক, কিন্তু এত নিখুঁত ছবি কি বাইরের কেউ লিখতে পারবে? যাই হোক, লেখাটা চমৎকার, ভদ্রলোকের হাতটি ভারী মিষ্টি, আমারও দারুণ লেগেছে, কিন্তু এই লেখকের লেখা আর কোথাও পড়েছি বলে মনে হয় না। না রে, আমিও কোনোদিন এর লেখা পড়িনি। মনীষ ওদের কথাবার্তা শুনে উত্তেজনায় ছটফট করে, কিন্তু চঞ্চলতায় পিছন ফিরে তাকাতে পারে না। কিন্তু কোন মেয়েটিকে নিয়ে লিখেছে বলো তো? এই বাড়িতে এত মেয়ে কাজ করে যে ঠিক ধরতে পারা মুশকিল। 3rd ফ্লোর থেকে একটি মেয়ে লিফটে ওঠানামা করে, তার চেহারা হাবভাবের সঙ্গে। অন্য মেয়েটি উত্তর দেবার আগেই লিফট নিচে পৌঁছে যায়। মনীষ প্রায় পাগলের মতো ছুটে গিয়ে 1 কপি স্বদেশ হাতে নিয়ে সূচিপত্র দেখে আনন্দে খুশিতে ঝলমল করে ওঠে। 1 কপি না, 2 কপি না, 4 কপি কাগজ কিনল। মাসের প্রায় শেষ, তবু মোড়ের মাথায় নরেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার থেকে 20 টাকার মিষ্টি কিনে বাড়ি ঢুকলো। নাও মা, মিষ্টি খাও। মনীষ হাসতে হাসতে বলে, বুলা আর কচিকেও দাও। তা তো দেব, কিন্তু হঠাৎ এত মিষ্টি আনলি কেন? ইচ্ছে হলো তাই আনলাম। তাই বলে এত মিষ্টি? মনীষ হাসতে হাসতে বলে, বেশি তর্ক করলে তোমাকে একলা এসব মিষ্টি খাইয়ে ছাড়বো। 5-7 দিন পর ও অফিস থেকে ফিরতেই মা বললেন, হ্যাঁ রে, দুপুরের ডাকে তোর একটা প্যাকেট এসেছে, টেবিলের ওপর রেখে দিয়েছি। ও, তাই নাকি? মনীষ দৌড়ে ঘরে যায়, দেখে 2 কপি পত্রিকা ছাড়াও সম্পাদক ছোট একটা চিঠি লিখেছেন। আপনার লেখাটি ছেপে সত্যি আনন্দ পেয়েছি। পত্রিকা প্রকাশের সঙ্গেই লেখাটির প্রশংসা কয়েকজন টেলিফোনেও করেছেন। যাই হোক,
দু-একদিনের মধ্যে একবার দেখা করলে ভালো হয়। মনীষ আনন্দে খুশিতে বারবার চিঠিটা পড়ে। ইচ্ছে করে তখনই ছুটে যায় স্বদেশ অফিসে, কিন্তু না, যায় না। নিজেকে সংযত করে ৫-৭ দিন পরে যায়। প্রবীণ সম্পাদক ওকে দেখেই অবাক। তোমার এত অল্প বয়স? আমি তো ভেবেছিলাম অন্তত ৩৫-৪০ হবেই। মনীষ হেসে বলে, আমি তো গত মাসেই 25-এ পড়েছি। হ্যাঁ, তাই তো দেখছি। সম্পাদক একটু হেসে বলে, কিন্তু এই বয়সেই তোমার লেখার বেশ মুনশিয়ানা আছে। তাছাড়া তোমার হাতটি বেশ মিষ্টি। মনীষ শুনে খুশি হয়, কিন্তু মুখে কিছু বলে না। তা তুমি কতদিন ধরে গল্প লিখছ? প্রথম গল্পই আপনাকে পাঠিয়েছি। তাই নাকি? সম্পাদক বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললেন, আশ্চর্য, তোমার প্রথম লেখাই এত ভালো। একটু থেমে উনি বললেন, ৪২ বছর এই কাগজ চালাচ্ছি, অনেক লেখক লেখিকা দেখলাম। সেই অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে পারি, যদি তুমি ফাঁকি না দাও তাহলে তুমি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক হবেই। ফাঁকি দিলে আপনি আমাকে শাসন করবেন? উনি হো হো করে হেসে ওঠেন, বলেন, লেখকের খ্যাতি যশ হলে তিনি কি সম্পাদকের পরোয়া করেন? ওর কথা শুনে মনীষ অবাক হয়। বলে, আশা করি আমি কোনোদিনই আপনার মতামতকে উপেক্ষা করব না। আচ্ছা, ওসব বাদ দাও, এবার কাজের কথায় আসি। মনীষ জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায়। সম্পাদক প্রশ্ন করেন, তোমার কি উপন্যাস লেখার কোনো পরিকল্পনা আছে? মনীষ একটু হেসে বলে, আমার দুটো উপন্যাস লেখা আছে, কিন্তু ভয়ে কাউকে দেখাইনি। কিসের ভয়? যদি কেউ না পড়েই ফেলে দেন? সম্পাদক একটু চাপা হাসি হেসে বলেন, আমি যে সব লেখাই পড়ি তার প্রমাণ তুমি পেয়েছ। মনীষ একটু হেসে বলে, সে তো ১০০ বার। কালই দুটো উপন্যাস আমাকে দিয়ে যাও, আমি পড়ে দেখি। ঠিক আছে, আমি কালই নিয়ে আসবো। হ্যাঁ, আর একটা কথা বলুন, তুমি কি বিশেষ কোনো কারণে ছদ্মনামে লিখেছ? মনীষ আবার একটু হেসে বলে, ভয়ে ভয়েই ছদ্মনাম ব্যবহার করেছি। তুমি নিজের নামেই লেখো, ছদ্মনাম কি দরকার? তাতে আমার কোনো আপত্তি নেই। সম্পাদক বলেন, হ্যাঁ, সেই ভালো। ছদ্মনাম ব্যবহার করে অযথা লেখক আর পাঠকের মধ্যে দূরত্ব বাড়িয়ে লাভ কি? মনীষ স্বপ্নেও ভাবেনি স্টিফেন হাউসের এক অখ্যাত অফিসের কেরানিগিরি করে জীবন নিয়ে লেখা উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই পাঠক পাঠিকা মহলে এক আলোড়ন সৃষ্টি করবে। চারিদিকে খুশির বন্যা। মনীষ খুশি, মনীষের মা খুশি, খুশি ওর দুই ভাই বোন, খুশি ওর প্রত্যেকটি সহকর্মী, গর্বিত। জয়ন্ত ওর ছোট বোনের শ্বশুরবাড়িতে গিয়ে বলে, ওই যে বিয়ের দিন যে পরিবেশন করেছিল, সেই তো মনীষ ব্যানার্জি। ঘরে সবাই বলেন, তাই নাকি? জয়ন্ত গর্বের হাসি হেসে বলে, হ্যাঁ, ও তো আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড। হেড ক্লার্ক গিরিশবাবু সবার সামনেই বলেন, সারা জীবনে স্টিফেন হাউসে কেরানিগিরি করেছি বলে দুনিয়ার সবাই ঘেন্না করত, কিন্তু মনীষের দয়ায় এখন বাজারে আমাদের প্রেস্টিজ বেড়ে গেছে। মনীষ বলে, গিরিশদা প্লিজ ওই দয়া টয়া বলবেন না। সে না হয় নাই বললাম, কিন্তু তুমি যে আমাদের প্রেস্টিজ বাড়িয়ে দিয়েছো সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। পিছন দিক থেকে শ্যামল আর অজিত প্রায় একসঙ্গেই বলে, ঠিক বলেছেন গিরিশদা। কোম্পানির মালিক মিস্টার চৌধুরী শুধু এক্সপোর্ট ইম্পোর্ট, শিপিং, ফ্রেট, এলসি, লাভ লোকসান ছাড়া কোনোদিন কোনো কথা বলেননি। তাছাড়া গিরিশদার মতো প্রবীণ কর্মীও ওর মুখে কোনোদিন হাসি দেখেননি। সেই মিস্টার চৌধুরী নিজের চেম্বারে ঢোকার আগে একগাল হাসি হেসে মনীষদাকে বলেন, আমার স্ত্রী আর দুই মেয়ে তো তোমার রীতিমতো ভক্ত হয়ে উঠেছে, একদিন তোমাকে বাড়িতে নিয়ে যাব। মনীষ উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাব। চৌধুরী সাহেব নিজের চেম্বারে ঢুকে যেতেই গিরিশদা মুচকি হেসে বলেন, দেখলে তো মনীষ, তোমার জন্য বড় সাহেবের মনোভাবও কেমন বদলে গেছে। আগে উনি এ ঘর দিয়ে যাবার সময় আমাদের কারুর মুখের দিকেও চেয়ে দেখতেন না। জয়ন্ত হাসতে হাসতে বলে, এ আর কি দেখছেন গিরিশদা, এরপর দেখবেন বড় সাহেব মনীষের পাশের চেয়ারে বসে আপনাদের সবার সঙ্গে চা খাচ্ছেন। তা হতেই পারে, গিরিশদা কাজ করতে করতেই বলেন। স্টিফেন হাউসের অন্যান্য অনেক অফিসের লোকজন মাঝে মাঝেই এ ঘরে ঢুকে বলে যান, মনীষবাবু লেখাটা দারুণ হচ্ছে। মনীষ একটু হেসে বলে, ধন্যবাদ। লিফটে ওঠা নামার সময় অনেক মেয়ে পুরুষই ওকে দেখে জিজ্ঞাসা করেন, ভালো আছেন তো? ২-৪ জন মহিলা তো নিজেদের খুশি চেপে ধরে রাখতে পারেন না। ওকে দেখলেই বলেন, আমরা কিন্তু আপনার দারুণ ভক্ত হয়ে উঠেছি। মনীষ শুধু একটু হাসে, কিন্তু এত মানুষের এত অভিনন্দন সত্ত্বেও যেন ওর মন ভরে না। এই স্টিফেন হাউসে যে মেয়েটিকে নিয়ে ও গল্প লিখে
সাহিত্য জগতে প্রবেশাধিকার পেল, সে তো কোনোদিন কিছু বলল না। এখনো মাঝে মাঝে লিফটে ওঠানামার সময় দেখা হয়, কিন্তু একবার দু চোখ তুলেও তাকায় না। মনীষ মনে মনে ভাবে, এ কি জানে না আমি ওকে নিয়েই লিখেছি? কিন্তু তা কি করে সম্ভব? ওই মেয়েটি ছাড়া আর কারুর সঙ্গেই সার্কুলার রেলের কামরায় দেখা হয়নি। নাকি ওই মেয়েটি গল্প উপন্যাস পড়ে না? না না, তা কখনোই নয়। যদি সাহিত্য টাহিত্য বিষয়ে কোনো আগ্রহই না থাকতো, তাহলে কি ওকে বইমেলায় ২-৩ দিন দেখি? যাই হোক, যতদিন যায় তত ওর খ্যাতি ছড়ায়। ভুলা বলে, জানো দাদা, আমাদের স্কুলের ৪-৫ জন মিসরা তোমার সঙ্গে আলাপ করার জন্য পাগল। কোচি বলে, আমাদের লাইব্রেরিয়ান স্যার বলেছিলেন কি একটা ফাংশনে তোমাকে নিয়ে যাবেন। মনীষ কিছু বলে না, কিন্তু শুনে খুশি হয়। ওর মা হাসতে হাসতে বলেন, তুই লিখছিস বলে কিছু কিছু মেয়ে তো আমার সঙ্গেই গল্প করতে আসে। মনীষ হাসে। আজকাল আমি পথে ঘাটে বেরুলেই কিছু কিছু লোককে বলতে শুনি, ওই যে মনীষ বন্দ্যোপাধ্যায়ের মা যাচ্ছেন। উনি এক গাল হাসি হেসে বলেন, শুনে যে কি ভালো লাগে তা বলতে পারবো না। স্টিফেন হাউস উপন্যাসটি শেষ হওয়ার আগে থেকেই নানা পত্র পত্রিকা থেকে লেখার অনুরোধ আসে। মনীষ সবাইকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানিয়ে লেখে। চাকরি বাকরি করে লেখার জন্য খুব বেশি সময় পায় না, সেই জন্য এখনই লেখা দিতে পারছি না, কিন্তু ভবিষ্যতে সুযোগ মতো নিশ্চয়ই লেখা পাঠাবো। ওই চিঠি পাবার পরও ২-৪টি পত্রিকায় লোকজন বাড়িতে এসে হাজির হয়, অনুরোধ উপরোধ করে, ফিস ফিস করে বলে, দরকার হলে টাকাটা অ্যাডভান্সও দিতে পারি। মনীষ বলে, না না, তার দরকার হবে না, লেখা ছাপা হলেই টাকা দেবেন। স্বদেশ সম্পাদকও মহা খুশি। উনি সবার সামনেই বলেন, মনীষের উপন্যাসের জন্য কাগজের ডিমান্ড এত বাড়বে তা আমি ভাবতে পারিনি। মনীষ জিজ্ঞাসা করে, অন্য উপন্যাসটি কবে ছাপবেন? পূজা সংখ্যায়। উনি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন, তুমি কি অন্য কোনো পূজা সংখ্যায় লিখবে? কয়েকটা কাগজের থেকে বারবার বলেছে, কিন্তু আমি এখনই আর লিখতে চাই না। ভেরি গুড। সম্পাদক টেবিলের ওপর জোরে একটা ঘুষি মেরেই বলেন, তাহলে দেখো আমি কি করি। সত্যি, একজন নতুন লেখককে নিয়ে যে কোনো পত্রিকা এত হইচই করতে পারে তা মনীষ কল্পনাও করতে পারেনি। মনীষের ছবি দিয়ে পোস্টার, মনীষের ছবি দিয়ে কলকাতায় সব দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন, এর ওপর সিনেমার স্লাইড আর রেডিওতে বিজ্ঞাপন। পূজা সংখ্যা বেরোবার আগেই এমন অবস্থা দাঁড়ালো যে মনীষ প্রায় ফিল্মের হিরো। পথে ঘাটে, ট্রামে, বাসে সবাই অবাক হয়ে ওকে দেখে। বাসের নিত্য সহযাত্রী বৃদ্ধরা বলেন, আরে, তুমি যে এত বড় লেখক তা তো আমরা জানতামই না। অল্প বয়সী ছেলেমেয়েরা ওকে কাছাকাছি পেলেই অটোগ্রাফ চায়। বুলা আর কচি বলে, দাদা, তোমার জন্য স্কুলে আমাদের কি খাতির, তা ভাবতে পারবে না। সবচাইতে মজা হয় স্টিফেন হাউসে। লিফটে ওঠার জন্য মনীষ লাইনে দাঁড়ালেই সবাই হৈ হৈ করে ওঠেন। আরে, আপনি আবার লাইনে দাঁড়াচ্ছেন কেন? উঠে যান না। ২-৫ মিনিট লাইনে দাঁড়াতে কি আর এমন কষ্ট, আপনারা উঠুন। কে কার কথা শুনে সবাই প্রায় জোর করে ওকে লিফটে ঢুকিয়ে দেয়। আর চৌধুরী সাহেব, উনি এখন রোজই মনীষের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব না করে নিজের চেম্বারে ঢোকেন না। তাছাড়া পুজোর ছুটির পর প্রথম অফিসে এসেই চৌধুরী সাহেব সবার সঙ্গে কোলাকুলির পর্ব শেষ করেই বলেন, গিরিশবাবু, আমি আপনাদের সবাইকে জানিয়ে একটা কথা বলতে চাই। হ্যাঁ স্যার, বলুন। মনীষ ব্যানার্জির জন্য আমরা সবাই গর্বিত, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। গিরিশবাবু বলেন, সে তো ১০০ বার। তাই বলছিলাম, আপনারা যদি আপত্তি না করেন তাহলে আমি মনীষকে ২০০ টাকা স্পেশাল ইনক্রিমেন্ট দিতে চাই। ঘর ভর্তি সবাই হাততালি দিয়ে ওকে সমর্থন জানালেন। এবার মনীষ উঠে দাঁড়িয়ে বলেন, স্যার, এই আমার প্রথম চাকরি। আপনি তাড়িয়ে না দিলে বোধহয় আমি কোনোদিনই এই চাকরি ছাড়ব না। চৌধুরী সাহেব দাঁত দিয়ে জিভ কামড়ে বলেন, আরে ছি ছি, আপনাকে তাড়াবো? আপনাকে তাড়ালে আমাদের এই স্টিফেন হাউসে ঢুকতে হচ্ছে না। ওর কথায় সবাই হাসেন। মনীষ বলে, স্যার, আমি এখন লিখেও কিছু আয় করতে শুরু করেছি। আপনি কাইন্ডলি শুধু আমাকে ইনক্রিমেন্ট দেবেন না। কিন্তু এ তো স্পেশাল ইনক্রিমেন্ট, বছরের শেষে তো সবারই নর্মাল ইনক্রিমেন্ট হবে। স্যার, আপনি সবাইকে ১০ টাকা করে দিলেও। চৌধুরী সাহেব ওর কাঁধে একটা হাত রেখে বলেন, ঠিক আছে, আমি সবাইকে ৫০ টাকা করে স্পেশাল ইনক্রিমেন্ট দিচ্ছি, কিন্তু আপনাকে ওই ২০০ টাকা। কিন্তু স্যার। সবাই হাততালি দিয়ে চৌধুরী সাহেবের ঘোষণাকে অভিনন্দন জানালেন। মনীষের চোখে হঠাৎ পৃথিবীর রং বদলে গেল। চারিদিকে শুধু আলো আর আলো। ডালহৌসির জনারণ্যে এমন যে আশাহীন অন্ধকারময় কেরানিগিরির জগৎ,
সেখানেও আলো ছড়িয়ে পড়ল। হাটে বাজারে পথে ঘাটে, কর্মক্ষেত্রের ভিতরে ও বাইরে, অপরিচিতের অজানা মহলেও স্বীকৃতি আর ভালোবাসা। বাবার মৃত্যুর পর যারা একবারও এদিকে পা বাড়ায়নি, তারাও হঠাৎ এক বাক্স মিষ্টি হাতে নিয়ে আসতে শুরু করলেন। বিশ্বাস করুন বৌদি, আমি ভাবতেও পারিনি আমাদের মনীষ দাই এত পপুলার লেখক। মনীষের মা একটু শুকনো হাসি হেসে বলেন, সত্যি তো? আপনারা জানবেন কি করে? দীপা কলেজে পড়ে বলেই এসব খবর ওরাই রাখে। প্রলয়বাবু একগাল হাসি হেসে বলেন, এক রবিবার দীপাকে নিয়ে আসবো। ও মনীষের সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে উঠেছে। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসবেন। সন্ধ্যের পর বাড়ি ফিরতেই ওর মা হাসতে হাসতে বলেন, হ্যাঁ রে, তুই এবার থেকে আমাকে মাইনে দিবি। কি ব্যাপার, তোমাকে হঠাৎ মাইনে দেবো কেন? মনীষা হাসতে হাসতে জিজ্ঞাসা করে। সারাদিন তোর সেক্রেটারিগিরি করছি আর মাইনে দিবি না? উনি একটু থেমে বলেন, তোর জন্য রোজ আমাকে কত লোকের সঙ্গে বক বক করতে হয় জানিস? মনীষ ওর মার পাশে বসে জিজ্ঞাসা করে, আজ আবার কে এসেছিল? তোর বাবার এক পুরানো সহকর্মী প্রলয় চ্যাটার্জি এসে তোর প্রশংসার সঙ্গে সঙ্গে নিজের মেয়ের গুণকীর্তন করলেন ঘণ্টাখানেক ধরে। হঠাৎ, এত বছর পর? ঠিক জানি না, হয়তো ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবার মতলব। বাহ, চমৎকার। মনীষের মা বলে যান। উনি থাকতে থাকতেই বুলার স্কুলের দুই দিদিমণি এসে হাজির। কেন? ওদের স্কুলের আবৃত্তি প্রতিযোগিতায় তোকে প্রধান বিচারক হতে হবে। আমি কি শম্ভু মিত্তির যে আবৃত্তি প্রতিযোগিতার বিচারক হব? সে আমি জানি না, কিন্তু আমি যে কথা দিয়েছি তুই যাবি। কথা দিয়ে দিয়েছ? হ্যাঁ রে, না দিয়ে পারলাম না। উনি একটু থেমে বলেন, এছাড়া ইন্দ্রাণী তার দুই বন্ধুকে নিয়ে এসেছিল। ইন্দ্রাণী আবার কে? ওর মা একটু হেসে বলেন, ও তোর ভক্ত হিসেবেই প্রথম আসে, কিন্তু এখন তো আমারই ভক্ত হয়ে উঠেছে। উনি একটু থেমে বলেন, আজকাল তো অনেক ছেলে মেয়ে আসা যাওয়া করে, কিন্তু ইন্দ্রাণীর মতো কেউ না। বুলা দৌড়ে এসে বলে, আমাদের স্কুলের ক্লাস 10-এর একটা মেয়ে তোমার দারুণ ভক্ত, সে তোমার একটা ছবি চেয়েছে। আমি? আমি কোথায় ছবি পাবো? না না দাদা, প্লিজ। এইভাবেই দিনের পর দিন, মাসের পর মাস কেটে বছর ঘুরে যায়। মনীষের খ্যাতি যশের সঙ্গে সঙ্গে অর্থও আসে পত্র পত্রিকা প্রকাশকদের কাছ থেকে। দুশ্চিন্তা অভাব অনটন এখন অতীত, স্মৃতি মাত্র। তবে এখন মনীষের ব্যস্ততার শেষ নেই। সকালবেলায় উঠেই লিখতে বসে। এরই মধ্যে পত্র পত্রিকা ও প্রকাশকদের লোকজন এসে কথাবার্তা বলে। তারপর খেয়ে দিয়েই অফিস দৌড়ায়। অফিসেও নানা লোকজন আসে দেখা সাক্ষাৎ করতে। অফিস থেকে সোজা বাড়ি ফেরে না কোনোদিনই। ন্যাশনাল লাইব্রেরি বা পত্র পত্রিকার অফিসে যেতেই হয় মাঝে মাঝেই, অথবা আপন মনে ঘুরে বেড়ায় এখানে ওখানে। কখনো কখনো পুরনো বন্ধু বান্ধব বা অফিসের সহকর্মীদের পাল্লায় পড়ে আড্ডা দিয়েই বাড়ি ফেরে। একটু কিছু খেতে খেতেই মা ভাই বোনদের সঙ্গে গল্প গুজব হাসি ঠাট্টা করে আবার লিখতে বসে। কত রাত পর্যন্ত লেখে তার ঠিক ঠিকানা নেই। মাঝরাতে ঘুম ভাঙলেই মা ওকে বকুনি দেয়, হ্যাঁ রে, 1:30 বেজে গেল, শিগগির শুয়ে পড়, একটা অসুখ বিসুখ না হলে বুঝি। হ্যাঁ মা, এক্ষুনি উঠছি। এইভাবেই আরও প্রায় বছরখানেক কাটার পর ওর মা একদিন বললেন, তুই এত বড় বড় ডাক্তার দেখালি, কিন্তু তবু তো আমার প্রেশারটা কিছুতেই কমছে না। অর্ধেক সময়েই মাথা তুলতে পারি না, তাই তোকে একটা কথা বলতাম। মনীষ বলে, হ্যাঁ মা বলো, কিন্তু কথাটা তোকে মনে রাখতে হবে। তোমার কোন কথাটা আমি রাখি না? না, তাও বলছি না, তবে তবে আবার কি? এবার ওর মা বলেন, তুই যে নিজে দেখে শুনে কোনো মেয়েকে ঘরে আনবি, এমন সম্ভাবনা তো দেখছি না। মনীষ একটু হেসে বলে, তুমি কি বিয়ের কথা বলবে? বিয়ের কথা মানে? ওর মা একবার ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, আমি একটি মেয়েকে পছন্দ করেছি। ওর মা আর বড় ভাইকে কথাও দিয়েছি। মনীষ মার কথা শুনে যেন গাছ থেকে পড়ে, বলে, একেবারে কথা দিয়ে দিয়েছ? হ্যাঁ। উনি একটু থেমে বলেন, মেয়েটি সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, অনার্স নিয়ে বিএ পাশ করে একটা প্রাইভেট ফার্মে 1100 টাকা মাইনের চাকরি করছে, সুতরাং অপছন্দ হবার কোনো কারণ নেই। উনি একটু থেমে বলেন, তাছাড়া তোর বয়স তো দিন দিন কমছে না? বিয়ে করার বয়স বহু দিন হয়ে গেছে। হঠাৎ বিয়ের কথা শুনে মনীষ সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারে না। মনীষ কিছু বলবার আগেই উনি আবার বলেন, মেয়েটিকে বুলাকচিরও ভালো লেগেছে। সামনের রবিবার তোকে মেয়ে দেখাতে নিয়ে যাব।
তার আর দরকার নেই। শুধু এইটুকু বলেই মনীষ নিজের ঘরে চলে যায় আর মনে মনে ঠিক করে স্টিফেন হাউসের যে মেয়েটিকে নিয়ে ও প্রথম গল্প লিখে সাহিত্য জগতের স্বর্ণশিখর প্রাঙ্গণে প্রবেশাধিকার পেয়েছে তার সঙ্গে একটু কথা বলবে। কিন্তু হা ভগবান, দিনের পর দিন স্টিফেন হাউসের ঘরে ঘরে উঁকি দিয়েও মনীষ সেই প্রথম আর নায়িকার দেখা পায় না। ওদিকে ওর মা যথারীতি এগিয়ে যান। মনীষ মনের মধ্যে একটা অসহ্য জ্বালা বোধ করে, কিন্তু কাউকে কিছু প্রকাশ করে না। কিন্তু সময় তো দাঁড়িয়ে থাকে না, সে তার আপন গতিতে এগিয়ে যায়। এরই মধ্যে ওর মা ছেলেকে বারবার অনুরোধ করেন, চল না বাবা, একবার মেয়েটাকে দেখতে। বলছি তো তার দরকার নেই, আমার মন বলছে আমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তবু নেমন্তন্নর কার্ডগুলো ছাড়ার আগে তুই মেয়েটাকে না দেখলে কিছুতেই শান্তি পাচ্ছি না। না না, আমি কোথাও যাব না। দিন তিনেক পর মনীষ অফিস বেরোবার সময় ওর মা বললেন, হ্যাঁ রে, আজ 3টের সময় ডক্টর ঘোষ আসবেন, তোকে থাকতে বলেছেন, তুই কি তখন আসতে পারবি? উনি ঠিক আসবেন? হ্যাঁ, ঠিক আছে, এসে যাব। মনীষ ট্যাক্সি নিয়ে ঠিক 2:30টার মধ্যে বাড়ি ফিরে আসে। বাড়ির দরজায় পা দিয়েই মাকে জিজ্ঞাসা করেন, ডক্টর ঘোষ আসেননি তো? না না, উনি একটু থেমে বলেন, তুই তোর ঘরে যা, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে। মনীষ তরতর করে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে পা দিয়েই সেই স্টিফেন হাউসের প্রথমা নায়িকাকে দেখে চমকে ওঠেন। আমতা আমতা করে বলেন, আপনি? মা আসতে বলেছিলেন? মা আসতে বলেছিলেন? ও, মাথা নেড়ে বলে, হ্যাঁ। পিছন থেকে মনীষের মা ঘরে ঢুকেই জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? আনন্দে খুশিতে মনীষ 2 হাত দিয়ে মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, তুমি কি করে আমার মনের কথা জানতে পারলে? ওরে, আমি যে তোর মা। শেষ হলো গল্প প্রথম নায়িকা। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।